Hello and welcome to my channel. I am Hoimontika Das. A very good morning to all. Today is 3rd May 2025 and I am going to discuss the important editorials and other news published in the Hindu and the Anandabazar paper. তো এই অ্যানালিসিসটা আজকে তোমাদের জন্য থাকবে। বেশ কিছু মানে আমি পার্সোনালি পড়ার সময় মনে হলো বেশ কিছু ইম্পর্টেন্ট এবং নিউ পার্সপেক্টিভে লেখা এডিটোরিয়াল পাবলিশড হয়েছে বোথ ইন বেঙ্গলি এবং ইংলিশ নিউজ পেপার, সেই ডিটেলস অ্যানালিসিস থাকবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে আজকের পর তোমরা যে আজকে বিকাল বেলা একটা ভিডিও আপলোড হবে রিগার্ডিং দ্য কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কম্পাইলেশন, এবং সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ স্টেট যদি আমরা দেখি তাহলে টোটাল মান্থ অফ এপ্রিলে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স এসছে সেটার যে ভিডিও, সেটার একটা মান্থলি কম্পাইলেশন ভিডিও আই উইল আপলোড আজকে, সেটা বিকালের দিকে তোমরা পেয়ে যাবে। সো উইথ দিস নোটস লেটস স্টার্ট টুডেজ ভিডিও। থ্যাংক ইউ এবং স্টে টিউনড উইথ মি। তো প্রথম যে নিউজটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা বেঙ্গলি নিউজ পেপারটা দিয়ে শুরু করব। দিস ইজ দ্য এডিটোরিয়াল পেজ, আনন্দবাজার পত্রিকা। প্রথমত যে দুটো জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মাঝখানের বড় দুটো নিউজ পেপার নিউজ আর্টিকেল, যেটা হচ্ছে ঠায় দাঁড়িয়ে 10 ঘন্টা এইটা, এবং ধর্মে আছে বিজ্ঞানেও আছে এই এডিটোরিয়ালটা। বাকি যে এডিটোরিয়ালটা লেফট হ্যান্ড সাইডে আছে বিরল, এটা একটা আমাদের পলিটিক্যাল নিউজ, এবং আরো একটা যেটা ক্ষতি, এটাও কিন্তু আমাদের একটা পলিটিক্যাল নিউজ। অন্যদিকে এই ভালো মন্দ মিশিয়ে এই এডিটোরিয়ালটা তোমরা পড়তে পারো নিজেদের মতো, বাট আমরা আজকে শ্রমিক সুরক্ষা আইন করার ভার নিতে হবে রাজ্যকে, এই এডিটোরিয়ালটা দিয়ে শুরু করব। তার আগে জাস্ট একটা বলা, আমাদের কান্ট্রিতে লেবার কোড আছে, বা যাকে বাংলায় বলা হয় শ্রমবিধি, ঠিক আছে, শ্রমবিধি। তো এই কারেন্টলি আমাদের কান্ট্রিতে কিন্তু 4টে লেবার কোড অ্যাক্টিভেট আছে। সেই কি কি কোড আছে? কোড অন ওয়েজেস, কোড অন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, কোড অন সোশ্যাল সিকিউরিটি এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড। হোপফুলি তুমি বুঝতে পেরেছো। এবং এখানে 29 সেন্ট্রাল যে লেবার ল আছে সেগুলোকে সিম্পলিফাই করা হয় এবং কনসলিডেটেড করা হয়, দিয়ে এই 4টে কোডকে ইন্ট্রোডিউস করা হয়। লাস্ট যে কোডটা হচ্ছে অকুপেশনাল সেফটি, হেলথ এবং ওয়ার্কিং কন্ডিশন, যেইটার উপর ভিত্তি করে আজকের এই এডিটোরিয়ালটা কিন্তু লেখা হয়েছে। নাও এবার আমরা এডিটোরিয়ালটাকে রিড করা শুরু করব। প্রথমত দেখো, আমি আগের দিনেও একটা এডিটোরিয়াল পড়েছিলাম দ্যাট স্টার্টেড উইথ এ ভেরি ওয়ান্ডারফুল অ্যানেকডোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এডিটোরিয়ালও কিন্তু একটা অ্যানেকডোট দিয়ে লেখা শুরু করেছে, এবং সেই গল্পটা দিয়ে কিন্তু এডিটোরিয়ালের প্রেক্ষাপটটাকে তৈরি করা হয়েছে। কি? খাটিয়া পাতা ধাবার দিন গিয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধারে ধারে এখন মেলে এসি শীতল রেস্তোরাঁ। মেনুতে কর্নফ্লেক্স উইথ কর্ন স্যুপ এগুলো পাওয়া যাচ্ছে। অতিথিদের দরজা খুলে দেন উর্দি পরা কর্মী। তেমন এক তরুণীকে জিজ্ঞাসা করা হয় কতক্ষণ ডিউটি। প্রশ্ন করতে সে নিচু গলায় বলল সকাল 10টা থেকে রাত 9টা। সে কি 11 ঘন্টা দাঁড়িয়ে থাকো? না না, 7 ঘন্টা দরজায়, 4 ঘন্টা অফিসে। দিস ইজ দ্য গল্প বা অ্যানেকডোট, যেটা দিয়ে কিন্তু এডিটোরিয়ালটাকে ইন্ট্রোডিউস করা হলো। এবার লেখা হয়েছে, মেয়েটি আশ্বাসের সুরে কথাটি বলল বটে, কিন্তু ভরসা মিলল কই। শপিং মলের রক্ষী, ঝলমলে দোকান বিক্রেতা, বাড়িতে মাল ডেলিভারি দেওয়ার সংস্থার প্যাকিং কর্মী, এদের চেয়ার দেয়াই হয় না। ডিউটি মানে দাঁড়িয়ে ডিউটি। দিনের শেষে পা, কোমর, পিঠের অবস্থা কেমন হয় আন্দাজ করা কিন্তু এমন কিছু কঠিন নয়। এবার দেখো, এবার ফ্যাক্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে লেখায়। আমাদের কান্ট্রিতে নতুন 4টে শ্রমবিধি বা লেবার কোড এর একটা বিষয় দেখো, অকুপেশনাল সেফটি, যেটাকে বলা হচ্ছে পেশাগত নিরাপত্তার, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি। প্রথমত এটা প্রায় 86 পেজের একটা লেবার কোড, যেখানে 86%-এরও বেশি মানে 86%-এরও বেশি শ্রমিককে রেখে দেওয়া হয়েছে এই কোডের বাইরে। কোন সংস্থা বা এস্টাবলিশমেন্টে অন্তত 10 জন কর্মী বা কারখানায় অন্তত 20 জন থাকলে তবে বিধি মানতে বাধ্য হবে। ষষ্ঠ আর্থিক সেন্সাস অনুসারে 10 জনের কম কর্মী কাজ করে এমন কর্মসংস্থান বা কলকারখানার সংখ্যা শ্রমিকের, মানে এরকম কলকারখানার শ্রমিকের সংখ্যা হচ্ছে 98%। অর্থাৎ দেশের প্রায় 56 মানে 56 crore রোজগেরে মানুষের মধ্যে 7-8 কোটি কিন্তু সংগঠিত ক্ষেত্রে কাজ করে। বাকিদের কি হবে? অর্থাৎ দেখা যাচ্ছে বৃহত্তম মানুষ কিন্তু এই লেবার কোডের সুরক্ষার বাইরে বেরিয়ে গেছে। নেক্সট, দ্বিতীয় ধাক্কা কি হবে
ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত কর্মীদের। মাটি কাটা, বাড়ি নির্মাণ, ঝাঁ চকচক, অফিস ক্যান্টিন, সাফাই, এমনকি গেরস্থের আবাসনের পাহারা সব কাছে কিন্তু ঠিকাদারদের নিয়োগ করা হয়। কিন্তু বলা হয়েছে আগে 20 জন কর্মী নিয়োগ করলেই সেখানে ঠিকাদারকে সরকারের কাছে নিজের নাম নথিভুক্ত করতে হতো। কিন্তু এই নতুন যে লেবার কোড সেখানে রয়ে গেছে গেরোতে রয়ে গেছে আলগা ফসকা। কি এটা কিন্তু একটা ইডিয়াম, ঠিক কি 49 জন অবধি ছাড়, অর্থাৎ আগে যেখানে 20 জন পর্যন্ত হলেই ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন এবং ইনফরমেশন টু দ্য গভর্নমেন্ট ছিল, সেটা কিন্তু এখন প্রায় 49 অর্থাৎ 49 পর্যন্ত ঠিকাদার আছে এবং সংস্থাকে কিন্তু সরকারকে ইনফর্ম করতে হবে না। এবং তার ফলে যারা এই সমস্ত সংস্থায় কাজ করছে তারা সেই সমস্ত শ্রমিকরা অবৈধ এবং অসংরক্ষিত বলেই বিবেচিত হচ্ছে। তার উপর শ্রমবিধিতে পরিযায়ী শ্রমিক আইন 1979 ঢুকে পড়ে নিয়মের আশ্চর্য মায়াজাল তৈরি করেছে। ধরা যাচ্ছে, বলা হচ্ছে আপনি ঠিকাদার ধরে চলছেন তামিলনাড়ুতে সোনার গয়না তৈরির কাজ করতে। নতুন বিধি বলছে সোনার গয়না তৈরির কারখানায় যদি মালিক দেখায় যে 20 জনের বেশি কর্মী কাজ করেন, যদি আপনার রোজগার 18,000 টাকার কম হয় তখন, আর যদি আপনি ঠিকাদার সরকারের থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে থাকেন, তবেই আপনি কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বৈধ হবেন। অর্থাৎ এত ডিটেল ক্লজ থাকে, সেটা কিন্তু একটা সাধারণ পরিযায়ী শ্রমিকের পক্ষে মেনে চলা সম্ভব নয়। তাই বলা হচ্ছে এটি কি আইন নাকি উপহাস? এইসব সত্ত্বে কোনটা শ্রমিকের ওপর নিয়ন্ত্রণ রাখছে নাকি শ্রমিককে মুক্তির কাজ দিচ্ছে, এটা প্রশ্ন। এরপর আমাদের পশ্চিমবঙ্গের ইট ভাটার যে সিনারিও তৈরি করা হয়েছে বা দেখানো হয়েছে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। দূরের গ্রাম, ভিন রাজ্য থেকে দাদন নেওয়া হতদরিদ্র মানুষ কাজ করতে আসেন সেগুলিতে। ভাটার ভিতরে 6 ফুট বাই 7 ফুট ঘরে থাকেন, যার দেয়ালের মানে ইটের পাজা, ছাদে ভাঙা টালি। প্রচন্ড দাবদাহ হয়ে বেলা 3টে কাঁচা ইট রোদে দেন। আজ অব্দি কোনো ঠিকাদার সরকারি নথিতে কিন্তু নাম তোলেননি। পুরুষ যদি শ্রমিক হয় বা পুরুষ মজুররা কিন্তু ঠিকাদারের খাতায় থাকে, কিন্তু শিশু বা মহিলা যারা মজদুর ইট ভাটায় কাজ করে তাদের কিন্তু নাম কোথাও থাকে না। যারা অদৃশ্য থাকে তাদের সুরক্ষা আবার কি? তাই এখানে কিন্তু এদের সুরক্ষা যে দুঃসাধ্য সেইটা বলেই উল্লেখ করা হয়েছে। আইনের সঙ্গে ন্যায়ের যদি বিন্দুমাত্র সম্পর্ক না থাকে, আইন একদিকে আর ন্যায় প্রদান অন্যদিকে থাকে, তাহলে বলা দরকার ছিল যে একজনও শ্রমিক যেখানে কাজ করেন, এমনকি শ্রমিক যেখানে নিজেই মালিক, সেই কর্মক্ষেত্রকেও হতে হবে স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং সুরক্ষিত। অর্থাৎ কর্মক্ষেত্রকে স্বাস্থ্যের জন্য সুরক্ষিত এবং নিরাপদ করে তোলার দায়িত্ব কিন্তু বর্তায়। ন্যূনতম মজুরিতে সব ধরনের শ্রমিকের অধিকার রয়েছে, এত অবধি মেনেছে শ্রমবিধি আইন। অথচ স্বাস্থ্যের সুরক্ষা যে একটা ন্যূনতম প্রয়োজন এবং অপরিহার্য বিষয়, সেই অবধি কিন্তু এই শ্রমবিধিতে কিন্তু কোনো ধরনের উল্লেখ নেই। এছাড়া গিগ ওয়ার্কার্সরা কিন্তু এই সুরক্ষা বিধিতে স্থান পায়নি। 10 ঘন্টা দাঁড়িয়ে অনলাইনে অর্ডার করা মাল দ্রুত ব্যাগে ভরে মানুষের কাছে পৌঁছে দেয়া, এই সমস্ত কর্মীরা কিন্তু কোনো রকম সুরক্ষা পাচ্ছেন না। পুরনো শিল্পের সংকটও কিন্তু বর্তমান বাজারে বেড়েছে। কিরকম? চীনা তাঁত আসার পর চটকল কর্মীদের একসাথে 6টা মেশিন চালাতে হয়। টার্গেট পূরণের জন্য 6 থেকে 7 ঘন্টা বসে তাদের কাজ করতে হয় এবং বলা যায় যে বেসিক শৌচাগার বা টয়লেট ফেসিলিটি অ্যাভেল করারও তাদের সময় দেয়া হয় না। সারা রাতে এই ধরনের মেশিন চালানোর পর প্রায় পায়ে প্যারালিসিস হয়ে যায়। এই ধরনের এক কথা জানালেন একজন মহিলা চটকল শিল্পী বা কর্মী। এরপর বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, আমাদের যে ইন্ডেক্স বেরোয়, তাহলে সেই ইন্ডেক্সে কিন্তু রাজ্যকে এক এক ধাপ ওপরে তোলার জন্য তার পেছনে রয় অনেক যন্ত্রণা বিদ্ধ দিনরাত। এই ভাষাগুলো তোমরা যেহেতু রেগুলার পড়ো, আমি হোপফুল কি তোমাদের লেখার কিন্তু প্যাটার্ন, আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য রিলেটেড ফ্যাক্টস, কারেন্ট অ্যাফেয়ার্স ডেফিনেটলি ইমপ্রুভ করবে। তো এইটাই বলা হয়েছে, এই দুর্ভাগ্য দেশে আইনের চৌকাঠের বাইরে এভাবেই রয়ে যাচ্ছে প্রচুর শ্রমিক। এরপর দেখো বলা হচ্ছে বিভিন্ন যখন রাজ্য, কেরালা এবং তামিলনাড়ু, তারা কিন্তু এমন দুটো রাজ্য, তারা কিন্তু নিজেদের শ্রমবিধি পাস করিয়েছে। তারা কিন্তু কিরকম আইন করেছে? শাড়ি গয়না শোরুমে, সুপার মার্কেটে কর্মীদের অবশ্যই চেয়ার দিতে হবে বসার জন্য। এর মাধ্যমে তামিলনাড়ু কিন্তু একটা আইনের সংশোধন করে বলেছে 10 ঘন্টা পায়ের উপর দাঁড়িয়ে কাজ করায় পায়ের শিরা ফুলে এক ধরনের রোগ হয়, যাকে বলা হয় ভেরিকোজ ভেইন সিমট্রম। সেই সিমট্রমে কিন্তু কর্মীদের অবশ্যই চেয়ার দিতে হবে। কেরালায় কিন্তু আইন করা হয়েছে যে
প্রতিটি কর্মীর বসার ব্যবস্থা না করলে জরিমানা দিতে হবে নিয়োগকারীকে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গকেও কিন্তু এই ধরনের কর্মী রিলেটেড, শ্রমিক সুরক্ষা রিলেটেড আইন আনতে হবে এবং আমাদের কিন্তু সেই জায়গায় ন্যূনতম মজুরির পাশাপাশি এই যে শ্রমবিধিগুলোকে, কর্মক্ষেত্রে তাদের স্বাস্থ্য, নিরাপত্তা, ক্ষতিপূরণ, শ্রমিকদের মজুরি, এই সমস্ত বিষয়ে কিন্তু সঠিকভাবে বিল আনার দরকার এবং আইন প্রণয়নের দরকার। লাস্ট এই জায়গাটায় বলা হয়েছে যে ঝালাই মিস্ত্রি থেকে ডেটা এন্ট্রি অপারেটর সকলেই চুক্তির কাজ, অ্যাপ ভিত্তিক চাহিদা নির্ভর কাজ, ঠিকাদার বা এজেন্টের মাধ্যমে কাজ করছেন। এই বিস্তৃত বিচিত্র কর্মক্ষেত্রের কেন্দ্রে স্থাপন করা চাই প্রতিটি কর্মী সুস্থ থাকার অধিকার। কি সূত্রে নিয়োগ, কে নিয়োগকর্তা, কত রোজগার, এসব প্রশ্ন সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের নাম লেখানোর সময় করা যেতে পারে। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তা অর্থহীন। যেখানে একজন মাত্র শ্রমিক কাজ করেন সেখানেও তার নিরাপত্তার অধিকার 100% রয়েছে। পরিবারকে দাঁড় করাতে যারা কাজ করছেন তাদের বসার চেয়ার দিতে হবে। সো এইটা হচ্ছে প্রথম এডিটোরিয়ালটা ছিল, যেটা কিন্তু লেবার কোড এবং শ্রমিক সুরক্ষা নিয়ে একটা এডিটোরিয়াল। নেক্সট আমরা দেখব ধর্মে আছে বিজ্ঞানেও আছে। দিস ইজ অ্যাবাউট দ্য ইন্টারমিটেন্ট ফাস্টিং। যারা অনেকক্ষণ উপবাস করে থাকে বা আমরা অ্যাকচুয়ালি একটা যদি দিন দেখি, সেখানে বলা হয় 8 + 12, ঠিক 8 ঘন্টার মধ্যে তুমি যা খাবার খাও, অ্যান্ড 12 ঘন্টা বা 12 ঘন্টা মিনিমাম ফাস্টিং যদি থাকো, সেটা কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ডেফিনেশনে পড়ে। এবং প্রথমত মানে বলা হয় start with the 12-hour fasting and then you can extend it up to 14 to 16 hour of fasting, এবং সেটাকে বলা হয় কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং। আজকে এডিটোরিয়ালটা এই ঘটনার ওপর দাঁড়িয়ে লেখা। বলা হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বিভিন্ন ধর্মে কিন্তু উপবাস পালনের প্রথা আছে। বিশেষ তিথি, দিন বা মাসে পূজা পার্বণের সময় কিন্তু এই উপবাস পালনের প্রথা চলে। এটি ধর্মীয় আচার অনুষ্ঠানের অঙ্গ হলেও বিভিন্ন সময় দেখা যায় বিজ্ঞানেরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফাস্টিং এর কথা বলা হয়েছে। মূলত অস্ত্রোপচার, বিভিন্ন মেডিকেল পরীক্ষার সময়, অ্যানাস্থেসিয়া প্রয়োগের আগে নির্দিষ্ট সময় একটা ঘন্টা বেঁধে দেওয়া হয়, যখন বলা হয় যে আপনারা খাবেন না। এছাড়াও দেহে ক্যালোরিক তাপশক্তি কমানোর জন্য, স্থূলতা কমানোর জন্য, ওবেসিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষকে অনেক সময় দেখা যায় কম খেতে বা খাবার না খেয়ে থাকতে। তো এই জায়গাটাকেই বলা হয়, বিজ্ঞানের বিভিন্ন গবেষণার ফলে জানা গেছে যে এটাকে বলা হয় কিন্তু ক্যালোরিক রেস্ট্রিকশন বা পরিমিত উপবাস, যাকে ইংলিশে বা সায়েন্টিফিক আরো একটা টার্ম দিয়ে বোঝানো হয়, সেটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। ঠিক বোঝা গেছে? এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে এফেক্ট অনেক সময় ইতিবাচক উপকার দেয় এবং নানাবিধ রোগ ব্যাধির হাত থেকে নিরাময় দেয়। উপবাসের সময় কি হয়, দীর্ঘ সময় যদি তুমি ফাস্টিং করে থাকো, তখন কি হয়, আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট থাকে, সেটাকে বাংলায় কি বলে, পৌষ্টিক তন্ত্র, সেটা কিন্তু রেস্ট পায়, তা পরিষ্কার হওয়ার সময় পায়, ফলে ব্লাড পিউরিফিকেশন হয়। সেই সঙ্গে শরীরে জমা বর্জ্য পদার্থ, ফ্যাট, দূষিত পদার্থ, টক্সিন, এগুলো দূর হয়। এছাড়াও রক্তচাপ, গ্লুকোজের মাত্রা, কোলেস্টেরল ইত্যাদি নির্ণায়ক মাত্রার ইতিবাচক ফল দেখা যায়। রক্তের নির্দিষ্ট বায়োমার্কারের উপস্থিতি, হ্রাস, বৃদ্ধি নির্ণায়ক পরীক্ষা করে বিভিন্ন অসুখের গতি প্রকৃতি আমরা কিন্তু বুঝতে পারি এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে। আমেরিকার একটা গবেষকরা জানিয়েছেন যে ইঁদুর এবং মানুষের যদি বিএমআই ইন্ডেক্সের পরিমাণ নির্ণয় করে সেই সংক্রান্ত আমরা তথ্য জানি, তখন দেখব এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্রভাবে ইঁদুর সহ নানা জীব, ব্যাকটেরিয়া, ইস্ট, নোম্যাড, এদের মধ্যে কিন্তু মানে বিভিন্ন ধরনের কৃমির দেহে ইতিবাচক ফল মানে পজিটিভ রেজাল্ট এসছে এবং জীবনকাল বৃদ্ধির লক্ষ্য করা যায়। তাদের লাইফের যে এক্সপেক্টেন্সি মানে সেইটা কিন্তু বেড়েছে। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ফলে শারীরিকভাবে উপকার আসে, তার সপক্ষে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের মানে প্রমাণ পাওয়া যায় এবং উপবাসের সময় শরীরের কোষগুলো কিন্তু কিছুটা স্ট্রেসড অবস্থায় থাকে। সেই স্ট্রেস চাপ মানিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং সম্ভবত রোগের বিরুদ্ধাচরণ করে। ব্যায়ামের ক্ষেত্রে কি হয়, মাংসপেশি বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোষগুলো স্ট্রেসড অবস্থায় থাকে এবং পরবর্তী সময় তাদের উন্নতি হয় এবং কোষের স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু তা একটি অতুলনীয় জায়গা। উপবাসের প্রসঙ্গে অটোফেজি বা অটোফ্যাগি, যেটাকে বলা হয় অটোফ্যাগি, মানে নিজেই একটা সেল আর একটা সেলকে কিন্তু ডিস্ট্রয় করছে। এই প্রসেসের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যাকে বাংলায় বলা হয় স্বভোজনকারী। কি এটা একটা বায়োলজির কনসেপ্ট। কি এক্ষেত্রে
দেখা যায় শরীরের নিজেদের ক্ষতিগ্রস্ত কোষগুলি গ্রাস করে। কোষের একটি স্বাভাবিক প্রক্রিয়াই হলো এই অটোফেজি। গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে থাকে তা, এবং মাত্রা সাপেক্ষে উপবাস বা কোনো স্ট্রেসের সময় অটোফেজির প্রক্রিয়া উদ্দীপ্ত হয়। উপবাসকালে বা তীব্রতার মাত্রার উপর এই প্রক্রিয়া কিন্তু উদ্দীপ্ত হওয়া নির্ভর করে। শারীরিক বিভিন্ন সময় এই সময় টিস্যু সেগুলো কিন্তু রিজুমিনেট করে, প্রায় ক্ষতিগ্রস্ত বা প্রায় ক্ষয়প্রাপ্ত অকেজো কোষগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, ফলে কোষ কিন্তু রিজেনারেট করার একটা সুযোগ পায়। কোষের পুরানো ক্ষতিগ্রস্ত অস্বাভাবিক অব্যবহৃত প্রোটিন, অন্যান্য যে সমস্ত দূষিত পদার্থ সেগুলো কিন্তু পুনর্নির্মাণ হয় বা পুনর্ব্যবহৃত হয়ে যায়, ফলে কিন্তু সেল রিজেনারেট করে, সেল আরো হেলদি হয় এবং আমাদের ব্লাড পিউরিফাই হয়। দিস ইজ দ্য কনসেপ্ট। এবং যেই এই অটোফেজের মেকানিজম আবিষ্কারের জন্য জাপানের সেল বায়োলজিস্ট কিন্তু 2016 কিন্তু মেডিকেল ফিল্ডে কিন্তু নোবেল পেয়েছিলেন। উপবাস বা উপবাসের শেষে খাদ্য গ্রহণ দুটি স্বতন্ত্র দশা। প্রথম ক্ষেত্রে শরীরে যখন খাদ্য থাকে না তখন শরীর একটা মেকানিজম কোপ আপ করে কি, শরীরের কোষগুলো তখন লিপিড এবং ফ্যাটি অ্যাসিডের থেকে শক্তি সঞ্চয় করে। উপবাসের শেষে খাদ্য গ্রহণের সময় পৌষ্টিক তন্ত্রের স্টেম সেলের রিজেনারেশনের পর্ব কিন্তু এক্সাইটেড হয়, এবং যেটা কিন্তু আমাদের এই যে পৌষ্টিক তন্ত্রের উন্নতির সহায়ক। এবং বলা হয়েছে দুর্বল অসুস্থ অতিবৃদ্ধদের ক্ষেত্রে কিন্তু উপবাস স্বাস্থ্যকর নয়, কারণ এই যে এন্টায়ার সিস্টেমটা সেলুলার প্রসেস হচ্ছে সেটা কিন্তু হয়তো অসুস্থ থাকলে বা বৃদ্ধ অবস্থায় এটা শরীর নিতে পারে না। এবং উপবাস যখন ভাঙবো, আমরা যখন ফাস্টিং ভাঙবো, তখনও আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন যথাযথ আহার নির্বাচন করে তবেই সেটা শরীরে খাই, বা ধীরে ধীরে খাওয়া কিন্তু শুরু করতে হবে। নেচার জার্নালে কিন্তু একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, সেই রিপোর্টে দেখা গেছিল যে প্রাণীদেহে ইতিবাচক উপকার সহ সুস্থতা বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে এই জার্নালটা পাবলিশ হয়েছিল। সেখানে বলা হয় যে এই যে উপবাস করা হয়, উপবাস সংক্রান্ত বিভিন্ন গবেষণা কিন্তু এখনো অনাবিষ্কৃত, বা তার কি আদৌ পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সব বিষয় কিন্তু জানা সম্ভব হয়নি। কিন্তু এই রিপোর্ট কিন্তু দেখা গেছে যে যথাযথ মাত্রায় করা এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কারণে শরীরে উপকার দেখা গেলেও এর কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক দিক থাকে। কেন বলা হয়েছে যে উপবাস শেষে খাদ্য গ্রহণের সময় রিজেনারেশন দশায় যদি কোনো ক্যান্সারাস মিউটেশন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ইন্টেস্টিনাল টিউমার তৈরি হওয়ার ঝুঁকি থাকে, এবং ইঁদুরের ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং সেটা নিয়ে কিন্তু পর্যাপ্ত রিসার্চ এখনো বাকি আছে, বাট স্টিল যে পর্যন্ত রিসার্চ হয়েছে সেই রিসার্চ কিন্তু অনেকটা পজিটিভ অ্যাসপেক্ট দেখিয়েছে, বাট দেয়ার আর সাম নেগেটিভ লাইন্স। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে এক্সেসিভ যদি মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের ইন্টেস্টিনাল টিউমার হওয়ারও একটা টেন্ডেন্সি থাকে। লাস্ট 21 শতকে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায়, অন্ধবিশ্বাস বা ধর্মরীতি নয়, বিজ্ঞান গবেষণায় শেষ কথা বলবে। উপবাস মানব শরীরের জন্য কতটা উপকারী, তাতে প্রাণঘাতী রোগ আশঙ্কার ঝুঁকি বা কতটা, সেটা কিন্তু আমাদের বিজ্ঞানের অ্যানালিসিস, রিসার্চ এবং বৈজ্ঞানিক গবেষণায় কিন্তু সেটাকে যুক্তির তর্কের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারবে। সো দিস ইজ দ্য এন্টায়ার বেঙ্গলি নিউজ পেপার অ্যানালিসিস। এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে হিন্দু পেপারের যে কারেন্ট নিউজ গুলো আমরা একবার ফার্স্ট অফ অল দেখে নেব। 3টে ফ্রন্ট পেজের নিউজ ইম্পর্টেন্ট, জাস্ট ওয়াচ অ্যান্ড রিড দ্য হাইলাইটস। ফার্স্ট, কালকে আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, ভিজিংগামের একটা ইন্টারন্যাশনাল ডিপ ওয়াটার মাল্টিপারপাস সি পোর্ট ইনাগোরেট হয়েছে। Port economy will drive India's growth, says the Prime Minister. This is the picture যেখানে দেখা যাচ্ছে কেরালা চিফ মিনিস্টার পিনারাই বিজয়নের সাথে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং এটা কিন্তু আদানি গ্রুপের দ্বারা ডেভেলপড একটা প্রজেক্ট। দ্যাটস ওয়াই গৌতম আদানি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম ডিউরিং দ্য ইনাগোরেশন সেরিমনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ডেডিকেটেড কন্টেনার ট্রান্সশিপমেন্ট পোর্ট, যেটা কেরালায় স্ট্যাবলিশ হলো। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড, যেটা বলা হয়েছে জম্মু কাশ্মীরের একজন ফ্যামিলিকে ডিপোর্ট করার কথা বলা ছিল পাকিস্তানে, বাট সুপ্রিম কোর্ট বলেছে যে প্রপার পেপার ভেরিফিকেশন না করে তাদেরকে যেন পাকিস্তানে পাঠানো না হয়। দিস ইজ দ্য নিউজ। থার্ড নিউজ, এসক্যালেট হয়েছে একটা মানে যে টেনশন, সেই জায়গাটা থেকে যখন সেন্ট্রাল অ্যাডভাইস করেছে পাঞ্জাবকে টু রিলিজ 4500 কিউসেক অফ ওয়াটার টু হরিয়ানা ফর 8 days। তো দিস ইজ দ্য নিউজ, এর থেকে বেশি ডিটেলসে আমাদের আর কোনো নিউজ নেই। নাও মুভিং টু দ্য এডিটোরিয়াল অ্যানালিসিস, দিস ইজ দ্য পেজ of Hindu editorial. Fire and smoke
রিলেটেড উইথ দ্য বারোবাজার ফায়ার ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে, সেটা নিয়ে আমরা বাংলায় একটা ডিটেলস ডিসকাশন কালকের এডিটোরিয়ালে করেছিলাম, তার জন্য আমি এটাকে স্কিপ করলাম। তোমরা বাংলা এডিটোরিয়ালটা পড়ে নিতে পারো, আর যদি কেউ পড়ে থাকো তাহলে হোপফুলি নিজেরা এই পেপারটা ডাউনলোড করে পড়ে নিও। নেক্সট আমরা যেটা পড়বো মিনারেল গ্যাম্বল। কালকে আমরা একটা ইম্পর্টেন্ট নিউজ পড়েছিলাম, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য ইউএস অ্যান্ড ইউক্রেনস ডিল রিগার্ডিং দ্য মিনারেল ইউজেস, যেটা হয়েছিল কালকে ডিল সাইন হয়েছিল, সেটার এগেইনস্টে এই এডিটোরিয়ালটা পাবলিশ হয়েছে। এডিটোরিয়ালের নামগুলো খুব ইম্পর্টেন্ট। মিনারেলস গ্যাম্বল, অর্থাৎ গ্যাম্বল মানে কি, যে জুয়া খেলা, দাবা মানে জুয়া খেলাকে গ্যাম্বল বলে, সরি। তো আই মে বি রং, গ্যাম্বল, এক মিনিট, হ্যাঁ। তো মিনারেলস গ্যাম্বল সেটা হয়েছে, সেটা কার মধ্যে, ইউএস এবং ইউক্রেনের মধ্যে। কালকে দাঁড়িয়ে আমরা যখন দেখেছি যে ইউক্রেন কিন্তু ফাইনালি ইউএস গভর্নমেন্টের সাথে, হ্যাঁ গ্যাম্বলের বাংলা জুয়া খেলা, ঠিক আছে। তো দ্য প্যাক্ট উইথ দ্য ইউএস ডাজ লিটল ফর দ্য ইউক্রেন সিকিউরিটি। তো কি অ্যাকচুয়ালি ডিলটা হয়েছে সেটা নিয়ে ডিসকাশন বলা হয়েছে। এইখানে ওয়াশিংটন এবং কিভ have signed an agreement that would grant the US access to Ukraine's critical mineral, oil and gas resource through a joint investment fund. বলা হচ্ছে একটা জয়েন্ট ইনভেস্টমেন্ট ফান্ড হবে, সেখানে 50-50 সবাই কন্ট্রিবিউট করবে এবং সেই ফান্ড ইউএস ইউজ করবে টু এক্সপ্লোর দ্য মিনারেল রিসোর্সেস প্রেজেন্ট ইন দ্য ইউক্রেন। তো এইটা হচ্ছে নিউজ। এবার দেখো অ্যানালিসিসটা এভাবে করা হয়েছে। ইউক্রেন হ্যাজ ক্লেমড দ্যাট ইট উড লিড টু অ্যান ইকুয়াল ইকোনমিক পার্টনারশিপ হোয়াইল ইটস অ্যাকচুয়াল ইম্প্যাক্ট রিমেন আনসার্টেন। অর্থাৎ ইউক্রেন জানাচ্ছে এটা একটা ইকুয়াল পার্টনারশিপ হচ্ছে এবং ইউক্রেন উইল বি বেনিফিটেড বাই সাইনিং দিস কাইন্ড অফ ডিল, বাট এর যে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট সেটা কিন্তু এখনো আনসার্টেন রয়েছে। দ্য আইডিয়া অফ দ্য মিনারেল ডিল ওয়াজ প্রপোজড বাই ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি লাস্ট ইয়ার টু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ পার্ট অফ হিজ ভিক্টরি প্ল্যান। মানে আগের বছরই কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু ভ্লাদিমির জেলেনস্কি তার প্রপোজাল পেশ করেছিলেন, কিন্তু সেটা আলটিমেটলি সাকসেসফুল হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে হিজ স্পিচ ওয়াজ টু ওপেন আপ ইউক্রেনস ভাস্ট আনট্যাপড ক্রিটিক্যাল মিনারেল রিসোর্স। ইউক্রেন কিন্তু ইজ এ রিজার্ভার অফ মেনি মানে ক্রিটিক্যাল মিনারেলস লাইক লিথিয়াম, গ্রাফাইট, ইউরেনিয়াম, টাইটেনিয়াম, বিসাইডস দ্য রেয়ার আর্থ মেটাল। সো এই যে হিউজ মিনারেল রিসোর্স সেটাকে কিন্তু ইউএস গভর্নমেন্ট ইউজ করতে চাইছে কিসের বিনিময়ে? ইন এক্সচেঞ্জ ফর কন্টিনিউড আমেরিকান মিলিটারি সাপোর্ট অ্যান্ড সিকিউরিটি গ্যারান্টিজ। অর্থাৎ আমেরিকা ইউক্রেন রাশিয়া ওয়ারে ইউক্রেনকে মিলিটারি সাপোর্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে এবং ইন লিউ অফ দ্যাট থিং ইউএস গভর্নমেন্ট কিন্তু ইউক্রেনের মিনারেল রিসোর্সকে ইউজ করবে। নাও ডোনাল্ড ট্রাম্প যখন পাওয়ারে আসে, প্রেসিডেন্ট হন ইউএসএ, তখন কিন্তু হি সাপোর্টেড দ্য মিনারেল ডিল, বাট অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট ওয়ান। সেই যে অ্যাকচুয়াল ডিল হওয়ার কথা ছিল, ডিলের যে ক্লজ ছিল সেটাকে কিন্তু চেঞ্জ করা হয়। তিনি মানে কিভ বা ইউক্রেনকে কি ইনসিস্ট করেন, বাধ্য করেন কিভাবে? To repay the billions of dollars provided as the military and the economic assistance during the war by granting US companies access to Ukraine resources. অর্থাৎ ইউএস এর যে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেন যে ইউএস অলরেডি কিন্তু মিলিয়ন্স অফ ডলার ইউক্রেনকে প্রোভাইড করেছে অ্যাজ দ্য মিলিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ইউএস এখনো মিলিটারি অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে। এই অ্যাসিস্ট্যান্সের বদলে কিন্তু ইউক্রেনের রিসোর্সকে ইউএস গভর্নমেন্টকে ইউজ করতে দিতে হবে। অ্যাট ওয়ান পয়েন্ট দ্য ডিসএগ্রিমেন্ট স্ক্যালেট করে, কিন্তু ফাইনালি কিন্তু দেখা যায় এই ডিলটা কালমিনেট করে বাই সাইনিং আপ, যেটা এপ্রিল 30-তে এই ডিলটা কিন্তু সাইন হয়। এবার ইউক্রেনের জন্য আমরা যদি দেখি, দ্য এগ্রিমেন্ট রিপ্রেজেন্ট অ্যান ইম্প্রুভমেন্ট ওভার দ্য মিস্টার ট্রাম্পস প্রিভিয়াস প্রপোজাল। দেয়ার ইজ নো রেফারেন্স টু এড অ্যাজ ডেট ইন দ্য ফাইন প্রিন্ট। অর্থাৎ কোন রকম ভাবে ফিউচার এড দেওয়া হবে, সাহায্য করা হবে, সেটা কিন্তু ফাইনাল যে প্রিন্ট কপি সেখানে কিন্তু মেনশন নেই। আন্ডার দ্য ডিল কি বলা হয়, ইউএস এবং ইউক্রেন একটা রিকনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট ফান্ড তৈরি করা হবে, সেটা কিন্তু ইউক্রেনের রিসোর্স একদিকে যেমন ইউএস গভর্নমেন্ট ইউজ করবে, সেই জায়গায় কিন্তু এই ফান্ড থেকেই কিন্তু ইউএস টাকা নেবে। কিভ উইল শেয়ার 50% অফ দ্য রেভিনিউ ফ্রম দিস প্রজেক্ট টুয়ার্ডস দ্য ফান্ড। অর্থাৎ এই ফান্ডে কিন্তু ইউক্রেনকেও 50% টাকা দিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি যে জায়গাটা দেখা যাচ্ছে বা সুপারফিশিয়ালি মনে হচ্ছে, দ্য রিয়েলিটি ইজ নট লাইক দ্যাট। হোয়াইল দ্য এগ্রিমেন্ট
omits any reference to past US aid, future American assistance will be considered as capital contribution to the fund. অর্থাৎ বলা হয়েছে আমেরিকা যে মিলিটারি অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার কথা বলেছিল সেটা কিন্তু এই যে জয়েন্ট ফান্ড তৈরি হচ্ছে এখানে আমেরিকা দেবে, এবং এই ফান্ড থেকে আবার বলছে আমেরিকা যে আমি মিনারেল যে রিসার্চ করব, রিসোর্স ইউজ করব, সেটা এই ফান্ড থেকে ইউজ করব। সো দেয়ার আর মেনি অ্যাম্বিগিউটি, বাট বলা হয়েছে যে ইউক্রেন উইল হ্যাভ টু রিপে ফিউচার এড থ্রু রেভিনিউ, রিসোর্স রেভিনিউ। মোর ইম্পর্টেন্টলি যদি দেখা যায় জেলেনস্কির যে অরিজিনাল তিনি যেটা ভেবেছিলেন যে মিনারেল ডিল সাইন হলে দ্যাট উইল ওপেন আপ এ নিউ পাথ টুয়ার্ডস দ্য সিকিউরিটি গ্যারান্টেড বাই দ্য ইউএস, সেটা হয়তো নাও হতে পারে। ফাইনাল এগ্রিমেন্ট সেরকমই দেখাচ্ছে। তো এইটাই বলা হয়েছে, বাট এইভাবে বলা হয়েছে, বাট ইট অ্যাকচুয়ালি আন্ডারস্কোরস keeps growing vulnerability in a war that shows no sign of abating। অর্থাৎ ইউএস এবং ইউক্রেন এই যে দুটো কান্ট্রি, ইউক্রেনের কিন্তু এই ডিল সাইন না করলে ফিউচারে এই যুদ্ধটা যেটা মনে হচ্ছে যে এটা হয়তো ফাইনালি আর বন্ধ হবে না, বা নিয়ার ফিউচারে, ভেরি নিয়ার ফিউচারে এটা বন্ধ হওয়ার কোনো স্কোপ নেই, তাহলে ইউক্রেনকে কিন্তু ইউএস এর মিলিটারি অ্যাসিস্ট্যান্স লাগবেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ইউক্রেন ইজ লেফট উইথ নো অপশন বাট টু সাইন দ্য এগ্রিমেন্ট। কারণ বলা হচ্ছে মিস্টার জেলেনস্কি অ্যান্ড হিজ জেনারেলস আর অ্যাওয়ার দ্যাট, তারা জানতেন যে ইফ আমেরিকান সাপোর্ট ড্রাইজ আপ দেয়ার এমব্যাটেল ফোর্সেস উড বি ইন দ্য পেরিল। অর্থাৎ যদি ইউএস উইথড্র করে যায় সাপোর্ট দেয়া থেকে, তাহলে কিন্তু ইউক্রেনের যে হিউজ ফোর্স তারা কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং মিস্টার ট্রাম্প হ্যাজ অলরেডি রিজেক্টেড ইউক্রেনস মোস্ট প্রেসিং ডিমান্ড, ফার্ম সিকিউরিটি গ্যারান্টিজ। ফেসিং লিমিটেড অপশন, ইউক্রেন হ্যাজ সাইন দ্য এগ্রিমেন্ট ইন দ্য হোপ দ্যাট ইট উড অ্যাট লিস্ট এনশিওর কন্টিনিউড ফ্লো অফ ইউএস মিলিটারি অ্যাসিস্ট্যান্স ইন দ্য ফর্ম অফ ইউএস ইনভেস্টমেন্ট টু দ্য ফান্ড। অর্থাৎ এই যে জয়েন্ট ফান্ডটা তৈরি করা হচ্ছে, অ্যাটলিস্ট এই ফান্ডে ইউএস যদি টাকা দেয়, সেই টাকাটাকে কিন্তু কোনোভাবে ইউক্রেন নিজের মিলিটারিদের অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার জন্য, নিজের যুদ্ধকে সাপোর্ট করার জন্য ইউজফুল করতে পারে। এইটুকখানি আশা নিয়ে মেবি জেলেনস্কি ইউএস এর সাথে কিন্তু ডিল সাইন করেছে। অ্যান্ড মিস্টার জেলেনস্কিস মিনারেল gamble will pay off only if the Trump administration stays committed to helping end the war। অর্থাৎ ইউএস যদি এখন রাশিয়ার সাথে নেগোশিয়েট করা শুরু করে in order to end this kind of deadly war, then ইউক্রেন কিন্তু ইউএস এর থেকে কোনোভাবে মানিটারি বেনিফিট পেতে পারবে, because then this fund can be utilized for the developmental purpose for the Ukraine। Now if the war drags on, যদি এই ওয়ারটা কন্টিনিউড হতে থাকে with the Russia forces continuing to advance in the east, যেখানে দেখা যাচ্ছে রাশিয়া কিন্তু এখনো ইউক্রেনে কিন্তু ইনভেশন শুরু করছে এবং ইনভেট করতে শুরু করছে, অ্যাডভান্স করছে ইন দ্য ইস্ট, দ্য মিনারেল ডিল উড রিমেন বা উড মিন লিটিল ফর দ্য ইউক্রেন সিকিউরিটি। সো হোপফুলি এটা বোঝা গেল। কামিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল, সেটা হচ্ছে এ প্রোফাউন্ড শিফট ইন দ্য গ্লোবাল অর্ডার। আমাদের বিশ্বের যে গ্লোবাল যে রিচ ইকোনমি বলে যাদের পরিচিত, বর্তমান কালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই গ্লোবাল অর্ডার কিন্তু একটা প্রোফাউন্ড শিফটের দিকে যাচ্ছে। স্টার্টেড উইথ এ ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়া অ্যাজ অ্যাট অ্যানাদার ইনফ্লেকশন পয়েন্ট। রেমিনিসেন্ট মানে কিন্তু স্মৃতিচারণ করা। তাহলে ইন্ডিয়া কিসের স্মৃতিচারণ করছে? যখন ভাস্কো ডা গামা সেলিং ইনটু দ্য কোজিকোড ইন 1498, 1498 ভাস্কো ডা গামা ভারতের মানে দক্ষিণের কোজিকোডে যখন উপস্থিত হন, অ্যান্ড সেই গল্পটা স্মৃতিচারণ হচ্ছে, এবং অফ এ কমপ্লেসেন্ট জ্যামরিন ল্যাকিং স্ট্র্যাটেজিক ইন্টেনশন। তখনকার কোচিনের রাজা জ্যামরিনের কিন্তু স্ট্র্যাটেজিক ইন্টেনশন এর অভাব ছিল। ইনস্টেড অফ ট্রেড রুটস, গ্লোবাল ভ্যালু চেইনস আর বিং রিসেভড বাই দ্য ফোর্স। এখন নাও ইন্ডিয়া ইজ বিকামিং দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি। তারপর বলা হয়েছে কি, দ্য 75-year-old পোস্ট কলোনিয়াল অর্ডার লেভেলড অ্যাজ গ্লোবালাইজেশন characterized by multilateralism imposing rule-based restriction on all for the common good। এরপর আমরা কিন্তু জেনারেলি আমাদের প্রোফাউন্ড যে কনসেপচুয়াল ফাউন্ডেশন আছে, দ্যাট ইজ ডিভাইডেড বিটুইন ডোনার এবং রিসিপিয়েন্ট। অর্থাৎ কেউ টাকা দিচ্ছে এবং কেউ টাকা গ্রহণ করছে, এইভাবে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি এতদিন চলে এসছে। এই কনসেপ্টটা কিন্তু নাও বিকামিং অবসোলেট উইথ দ্য চাইনা ওভারটেকিং দ্য ইউনাইটেড স্টেট অ্যাজ দ্য লার্জেস্ট ডোনার। এতদিন পর্যন্ত ইউএস কিন্তু একটা লার্জেস্ট ডোনার ইকোনমি হিসেবে কনসেপ্ট হতো, পারসিভড হতো, সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস কে ছাপিয়ে যাচ্ছে কিন্তু চায়না। নাও আরো কি কি চেঞ্জ হচ্ছে গ্লোবাল ওয়ার্ডারে, সেটা হচ্ছে গ্লোবাল ট্রেড ইম্প্যাক্টেড হচ্ছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইউনাইটেড
নেশনের মতো অর্গানাইজেশন এবং তাদের ট্রিটিগুলো লস্ট দেয়ার ইউটিলিটি টু দ্য প্রোপোনেন্টস, যারা হু আর দ্য বেনিফিশিয়ারি তাদের কাছে কিন্তু এই ধরনের বড় যে ওয়েস্ট ডমিনেটেড যে সমস্ত অর্গানাইজেশন তারা কিন্তু তাদের ইম্পর্টেন্স হারাচ্ছে, যখন কিন্তু ইউএসও কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন থেকে নিজেদেরকে উইথড্র করছে। কোভিড-19 এর সময় যে ধরনের প্রবলেম এসেছিল দ্যাট এক্সপোজ দ্য G7, সেই জায়গায় দাঁড়িয়ে G7 এর যে স্প্লিটিং, লিভিং এ ভ্যাকিউম অ্যান্ড দ্য গ্লোবাল ইনস্টিটিউশন সাচ অ্যাজ ব্রিক্স উইল সুন হ্যাভ মোর রিকোয়েস্ট ফর মেম্বারশিপ। G7 কিন্তু আস্তে আস্তে তার মানে ইম্পর্টেন্স লুজ করছে এবং ফ্রন্ট ফ্রন্টে আসছে ব্রিক্স এর মতো কান্ট্রি, যেখানে কিন্তু দেখো কারা আছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকার মতো কান্ট্রি, যারা কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েস্ট কান্ট্রির মতো নয়, বা যারা অনেক সময় রিসিপিয়েন্ট অফ এডের জায়গায় ছিল, তারা কিন্তু এখন গ্লোবাল পাওয়ারের কাছে আসছে। নাও বলা হয়েছে যে ইউএস প্রেসিডেন্টের যে কারেন্ট বিভিন্ন ডিসিশন মনে হতে পারে দিস ইজ হুইমসিক্যাল, বাট অ্যাকচুয়ালি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অথার হি ইজ রেসপন্ডিং টু দ্য মোর ইকুয়াল ওয়ার্ল্ড মুভিং আউট অফ দ্য কলোনিয়াল ফ্রেম। আমাদের এই যে ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি আস্তে আস্তে কলোনিয়াল যে রুলিং সেখান থেকে বেরিয়ে আসছে। বিভিন্ন সময় ট্রেড ইমব্যালেন্স যেগুলো ছিল, এই যে ট্যারিফগুলো ছিল, সেগুলোর মাধ্যমে সেটাকে কিন্তু ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে। এ পোস্ট WTO ফ্রেম বলা হয়েছে যে ব্রেকআপ অফ G7 এবং G20 নাও লিভস গ্লোবাল অ্যাজেন্ডা সেটিং ওপেন। G7 এবং G20 ব্রেকডাউন কিন্তু গ্লোবাল প্ল্যাটফর্মকে অনেক বেশি ওয়াইডার অ্যান্ড ওপেন আপ করেছে। সিন্স 2020 ইউএস, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া হ্যাভ টুগেদার কন্ট্রিবিউটেড নিয়ারলি 3/4 অফ অল গ্রোথ। তার মানে হচ্ছে প্রায় 75% কন্ট্রিবিউশন কিন্তু চারটে গ্লোবাল ইকোনমি থেকে আসছে, ইউএস, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে ইউএস এবং চায়না কিন্তু কম্বাইন্ডলি 50% শেয়ার রাখছে। অলসো রিলেটিভলি ডিক্লাইন হয়েছে কোন পাওয়ারগুলোর, ইউএস এবং রাশিয়া হ্যাজ বিকাম অ্যান এশিয়ান পাওয়ার, যিনি কিন্তু ইনক্রিজিংলি এনার্জি লিঙ্কস উইথ দ্য চায়না অ্যান্ড ইন্ডিয়া। অর্থাৎ এইখানে কিন্তু চায়না কিন্তু সামনে আসছে। নাও এশিয়া কন্টিনেন্ট কিন্তু একটা সামনে আসছে উইথ রেসপেক্ট টু ওয়েলথ এবং পাওয়ার। যেখানে আগে ইউরোপিয়ান কন্টিনেন্ট, আমেরিকান কন্টিনেন্টরা ছিল গ্লোবাল ইকোনমির রক্ষাকর্তা, সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু জিও পলিটিক্স ইজ শিফটিং টুয়ার্ডস দ্য এশিয়ান কান্ট্রিজ। ঠিক, মুভিং টু দ্য নেক্সট পোর্শন, সেখানে দাঁড়িয়ে বলা হয়েছে India has to be strategic to grasp the new opportunity with dismantling of the WTO, just as China used its entry into the WTO for its rise. অর্থাৎ ইন্ডিয়াকে কিন্তু এই যে স্ট্র্যাটেজিক শিফট অফ দ্য গ্লোবাল পাওয়ার ফ্রম দ্য ওয়েস্ট টু দ্য ইস্ট, এটা হচ্ছে, এটাকে কিন্তু ইন্ডিয়াকে ইউটিলাইজ করতে হবে। নাও চায়নার কাছে কিন্তু এই যে বলা হচ্ছে ইউএস এন্ড চায়না আর প্রিটি মাচ ইভেনলি ব্যালেন্সড ইন টার্মস অফ ইনফ্লুয়েন্স, ট্রেড, টেকনোলজি, ডিফেন্সিভ, মিলিটারি ক্যাপাসিটি, প্লেইং টিট ফর ট্যাট ট্যারিফ লেভেল। অর্থাৎ একদিকে চায়না, অন্যদিকে ইউএস, অল আর মানে ইকুয়াল প্ল্যাটফর্মে আছে। শুধুমাত্র কিছু জায়গায় চায়না এখনো ইউএস কে হারাতে পারছে না। সেই দুটো ফ্যাক্টর হচ্ছে এগ্রিকালচার এবং এনার্জি সারপ্লাস, যেখানে কিন্তু চায়নার অ্যাপ্রোচমেন্ট এখনো নিডেড। নাও এই জায়গায় বলা হয়েছে এশিয়ান যে সেঞ্চুরি, প্রাইম মিনিস্টার একটা ইভেন্টে আমাদের কান্ট্রির প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন দিস ইজ দ্য এশিয়ান সেঞ্চুরি, অর্থাৎ এটা কিন্তু এশিয়ার কাছে এশিয়ার শতাব্দী। দ্য টার্ময়েল উইথ দ্য ASEAN যে গ্রুপ, ASEAN গ্রুপ মানে কি অ্যাসোসিয়েশন অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশন, ইজ অ্যান অপরচুনিটি টু জয়েন্টলি ওয়ার্ক টুয়ার্ডস দ্য ASEAN কমন মার্কেট উইথ বাইল্যাটারাল কনসেশন টু শেয়ার প্রসপারিটি। ইন্ডিয়াকে কিন্তু এই সময় কিন্তু ট্রেড ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, অ্যান্ড ইট ইজ ইন ইন্ডিয়াস লঙ্গার টার্ম ইন্টারেস্ট টু প্রপোজ এ নিউ কোঅপারেটিভ আর্কিটেকচার টু দ্য ASEAN অ্যান্ড দ্য আফ্রিকান ইউনিয়ন। অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকার সাথে ইন্ডিয়ার কোলাবোরেশন ইজ দ্য প্রাইম নিড অফ দ্য টাইম। ইন্ডিয়া's world class diplomat যারা আছেন should be given the task of coming up with a new type of principle of the global governance for a more equal world, gaining from global value chains that are dependent more on technology than on the tariff requests, laying out a new type of rules that reduce non-tariff barriers and trade linkages between the goods, service, investment, infrastructure, etc. অর্থাৎ ইন্ডিয়াকে কিন্তু নতুন ফরেন পলিসি কিন্তু অ্যাডাপ্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। ট্রেড অ্যান্ড ইনোভেশন নেগলেক্টেড, বলা হয়েছে যে এমার্জিং ফ্রম দ্য কলোনিয়াল যে রুল ছিল
আফটার ইয়ার্স সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু ফ্রেম করেছিল এমন একটা ফরেন পলিসি যেটা কিন্তু অ্যালাইন করেছিল কিসের জন্য, জাস্ট টু ব্যালেন্স বিটুইন দ্য গ্রেট পাওয়ার্স। একদিকে ছিল ইউএস এবং একদিকে ছিল রাশিয়া বা ইউএসএসআর। এদের দুজনকে ব্যালেন্স করার যে ঠান্ডা লড়াই যখন চলছিল তখন ইন্ডিয়া চুজ দ্য মিডল পাথ। কিভাবে, সেটা কিন্তু আমাদের স্টার্ট হয়েছিল যখন জওহরলাল নেহেরুর টাইমে আমরা নন অ্যালাইড মুভমেন্ট 1961-এ সাইন করেছিলাম এবং বন্ধন কনফারেন্সের মাধ্যমে নিউলি ইন্ডিপেন্ডেন্ট এশিয়ান এবং আফ্রিকান কন্টিনেন্ট যখন মিডল পাথ অ্যাডাপ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু বর্তমানে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পলিসি এখন আর চলবে না। সেই যে 1961-এ ইন্ডিয়ার নাম বা নন অ্যালাইড মুভমেন্টের পার্ট হয়েছিল সেটা হয়তো ইন্ডিয়াকে হেল্প করেছিল টু বিকাম দ্য ডার্লিং অফ দ্য ওয়েস্ট বাট হোয়াইল ইন্ডিয়া রিমেন পুয়ার। কিন্তু এই ধরনের ওয়েস্টের মুখাপেক্ষী ইন্ডিয়া হয়েছিল হয়তো ওয়েস্টের বাধ্য একটি দেশ, কিন্তু আলটিমেটলি ইকোনমিক কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট ইন্ডিয়ার হয়নি। সো এখন বেস্ট ডিপ্লোম্যাটিক ট্যাকটিক্স কি হবে, সেটা হবে নেগোশিয়েট দ্য রেজলিউশনস উইথ দ্য ইউনাইটেড নেশন, ইগনোরিং রাইটস অপরচুনিটিস থ্রু ট্রেড। ইন্ডিয়া অলসো ইগনোর্ড হোয়াট আদার লিডিং পাওয়ার্স ওয়ার ডুইং, টেকনোলজিক্যাল ইনোভেশন ইন দ্য পার্টনারশিপ উইথ দ্য একাডেমি। অর্থাৎ ইন্ডিয়াকে কিন্তু কারেন্টলি তার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ওপর কিন্তু ফুল ফোকাস করতে হবে। আচ্ছা, লাস্ট পোর্শন of the editorial. Now is the time for hard decision to be taken to develop national consensus between the political party state on how to nurture talent and focus on the skill and employment in order to regain our technological age, wealth and global status. So India ke kintu ekhon ki korte hobe, India ke kintu nijer je strength, amader skill development, employment, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটা করতে হবে ইন অর্ডার টু কাম অ্যাট দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড। ওয়েস্ট ডেভেলপড অন দ্য ফাউন্ডেশন অফ দ্য কলোনিয়ালিজম আনলাইক দ্য ইস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে নিউ পলিসি গ্রুপ যারা আছে তাদের সাথে কিন্তু পার্টনারশিপ করতে হবে, লাইক চায়না, আসিয়ান কন্টিনেন্ট, আফ্রিকা, যাতে কিন্তু ইন্ডিয়া কিন্তু রিস্ট্রাকচার একটা ফর্মে আসতে পারে। নেক্সট, ইন্ডিয়া হ্যাজ এন ইন্ডোজিনিয়াস ক্যাপাসিটি টু এম ফর দ্য গ্লোবাল টেকনোলজিক্যাল লিডারশিপ। ইন্ডিয়া কিন্তু টেকনোলজিক্যাল জায়গায় কিন্তু লিডারশিপ রোলেও আসতে পারবে বাই ডেভেলপিং ওপেন সোর্স সফটওয়্যার দ্যাট উইল শেপ দ্য ফিউচার মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন। সেই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা কিন্তু ইন্ডিয়াকে করতে হবে। অ্যান্ড লেসন্স ফ্রম দ্য চায়না, হোয়াট ইন্ডিয়া ক্যান লার্ন ফ্রম দ্য চাইনিজ ইকোনমি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন ইন দ্য চাইনা's re-emergence is the national consensus of the various pathway to achieve prosperity and not looking at the socio-economic growth through the modeling prism of West. China কিন্তু ওয়েস্টের যে মডেল তাকে ফলো করেনি, বাট চায়না হ্যাজ ডেভেলপড ইন্ডিভিজুয়াল প্রসেস যেখানের মাধ্যমে চায়না কিন্তু ডেভেলপ করেছে ইন টার্মস অফ দ্য GDP. Reducing the price of assured electricity is the most effective incentive for a restructuring of the economy, and prosperity is the optimum adaptation to adverse effects of the climate change. Ever, India needs to formulate grand challenges with academia, industry to leverage its world-class human talent, vast data, proven digital stack to build and best large language models in the world, which would make India a formidable cyber power. In the digital world, the foundation of wealth and influence is artificial intelligence, which is reminiscent of India clothing the world for millennia, relying on skill and not monopoly. So this is the thing, India ke kintu this is the prime time that India should follow the rules and tactics followed by the China in terms of developing the technology, artificial intelligence, etc. So next editorial সেটা হচ্ছে strengthening the parliamentary oversight in India. আমরা জানি we have adopted the parliamentary form of democracy. সেই জায়গায় দাঁড়িয়ে this is the editorial, very wonderful, one of the most interesting and মানে insightful editorial of today's discussion. সেটা হচ্ছে a historical fact is that over nearly 3 years, the Constituent Assembly met for 167 days to frame the Constitution of India. I am pretty much sure 2 years, 11 months and 11 days বা 18 days is the actual time যেখানে কিন্তু Constituent Assembly formulated the Great Constitution of India. সেখানে দাঁড়িয়ে বলা হয় many crucial debates যখন ডিসকাশন হচ্ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিসের উপর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রেজ করেছিল, সেটা হচ্ছে হোয়াট ফর্ম অফ গভর্নমেন্ট ইন্ডিয়া শুড অ্যাডাপ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে
বি.আর. আম্বেদকর কিন্তু আর্গিউড করেছিলেন দ্যাট যে আমরা যদি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্সকে অ্যাডপ্ট করি দ্যাট উইল অফার মোর রেসপন্সিবিলিটি অ্যান্ড লেস স্টেবিলিটি হুইচ ইজ নেসেসারি ট্রেড অফ ফর এ ফাংশনিং ডেমোক্রেসি। অর্থাৎ বি.আর. আম্বেদকর কিন্তু ওয়াজ এগেনস্ট দ্য পার্লামেন্টারি সিস্টেম অ্যাডপশন। তিনি বলেছিলেন যে পার্লামেন্টারি সিস্টেম ইজ সাচ দ্যাট যেখানে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি দেওয়া হচ্ছে একটা সিস্টেমের উপর, এবং সেই সিস্টেমটাকে ফাংশন করতে গেলে সেখানে কিন্তু স্টেবিলিটি কম থাকবে। হি এমফাসাইজ দ্য পয়েন্ট দ্যাট সাচ এ সিস্টেম অ্যালাউজ ফর ডেইলি অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ থ্রু দ্য কোয়েশ্চেন, মোশনস অ্যান্ড ডিবেটস ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড পিরিয়ডিক অ্যাকাউন্টেবিলিটি থ্রু দ্য ইলেকশন। অর্থাৎ এখানে হিউজ অ্যাকাউন্টেবিলিটির একটা পার্সেন্টেজ থাকছে। সেটা কিন্তু বলা হচ্ছে আমরা একটা ডিমিনিশিং অফ ওভারসাইট। ওয়াইল দ্য কনস্টিটিউশন ইনস্ট্রাইন্স চেক অ্যান্ড ব্যালেন্স, আমাদের কনস্টিটিউশনে চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম আছে যেখানে বলা হচ্ছে লেজিসলেটিভ ওভারসাইট হ্যাজ অফেন বিন ডিমিনিশড। এফিসিয়েন্সি ইন গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট বাট নট অ্যাট দ্য কস্ট অফ ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সির বিনিময়ে কিন্তু এফিসিয়েন্সি আসতে পারে না। Strengthening the role of Parliament in scrutinizing executive action is essential in not just making laws but also ensuring their effective implementation and accountability. অর্থাৎ ল তৈরি করা হবে, সেটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে। শুধুমাত্র আমরা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য লকে ইমপ্লিমেন্ট করতে পারি না। ইফ ইন্ডিয়া সিক্স ম্যাক্সিমাম গভর্নেন্স, যদি ইন্ডিয়াকে চাইতে হয় ম্যাক্সিমাম গভর্নেন্স আনতে হবে, ইন্ডিয়া মাস্ট অলসো কমিট ফর দ্য কি এফেক্টিভ পার্লামেন্ট এবং ম্যাক্সিমাম অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাকাউন্টেবিলিটিও থাকতে হবে। ফর অ্যান এক্সাম্পল, if you want to seek responsible behavior from someone, you need to be first responsible. This is the thing that is written in the editorial, যে তুমি যদি ম্যাক্সিমাম গভর্নেন্স চাও, you need to ensure maximum accountability. So if you want someone is treating you nicely, you have to treat the person nicely first of all. So this is the thing. Airport, over decades, Parliament has developed an array of mechanism to fulfill this mandate. Key mandate, some formal এবং some conventional mandate কিন্তু আমাদের কনভেনশনে ইনক্লুড করা হচ্ছে যাতে পার্লামেন্ট কিন্তু স্মুথলি রানিং হতে পারে। যেরকম আমাদের পার্লামেন্টে আছে কোয়েশ্চেন আওয়ার, আমাদের পার্লামেন্টে আছে জিরো আওয়ার, বিভিন্ন সময় আমাদের পার্লামেন্টে আছে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি। দিস আর দ্য টুলস ফর for bringing the accountability in the parliamentary form of government. এখানে বলা হয়েছে যে যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয় তাদেরকে কিন্তু এম্পাওয়ার করা হয় টু আস্ক কোয়েশ্চেন, seek detailed information and even move a no confidence motion if necessary. Now, despite its strong framework, parliamentary oversight often falls short. Question hour, intended as a daily spotlight on government accountability, is frequently disrupted by the noisy protests. সো বলা হচ্ছে অলদো এখানে আমাদের জিরো আওয়ার আছে, অলদো এখানে আমাদের কোয়েশ্চেন আওয়ার আছে, কিন্তু সেটা কতটা অ্যাকচুয়ালি পারফর্ম করছে সেটা নিয়ে কিন্তু আমাদের ডাউট আছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে প্রোটেস্ট হয় পার্লামেন্টে, বিভিন্নভাবে অ্যাডজর্নমেন্ট আসে এবং দেখা যায় এই ধরনের যে শর্ট টার্ম যে টুলস গুলো জিরো আওয়ার, কোয়েশ্চেন আওয়ার, তার কিন্তু ইউটিলিটি আসে না। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি 17th লোকসভা সেশন দেখি 2019 থেকে 24 এর টেনিওর, কোয়েশ্চেন আওয়ার কিন্তু 60% ফাংশনাল হয়েছিল এবং 52% ফাংশনাল হয়েছিল রাজ্যসভায়। তো সিগনিফিকেন্টলি রিডিউস হচ্ছে যার effectiveness. এর ফল, even when it operates, individual MPs tend to focus on the isolated queries. যখনও এটা যদি অপারেটেডও হয় তখন এটা তার ট্রু এসেন্সকে কিন্তু এক্সারসাইজ করতে পারে না। Rather than বিভিন্ন ধরনের সিস্টেমেটিক স্ক্রুটিনি অফ কমপ্লেক্স ক্রস মিনিস্ট্রিয়াল প্রবলেম কে নিয়ে ডিসকাস করার বদলে এমপিদের কিছু স্পেসিফিক স্ক্যাটার্ড কোয়েশ্চেন করা হয় which is not bringing the or fulfilling the actual intended purpose. এরপর কামিং টু দ্য নেক্সট পোর্শন, পার্লামেন্টারি বিভিন্ন কমিটি আছে যেগুলোকে বলা হয় ডিপার্টমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি। তাদের কিন্তু বলা হয় দে শুড মিট রেগুলারলি, জেনারেট ডিটেলস রিপোর্ট, থ্রু দিস আর অফেন নট টেকেন আপ ফর দ্য ডিসকাশন অন দ্য ফ্লোর। তারা অনেক সময় দেখা যায় রিপোর্ট জেনারেট করে কিন্তু সেগুলোকে ফ্লোরে ডিসকাশন করার মতো সময় থাকে না। কনসিকুয়েন্টলি কি হয়, ডেসপাইট দেয়ার ডিটেলড এভলিউশনস
of the policy and scheme committee's finding have had limited influence on the legislation and the executive action. So report তারা রেডি করলো, সেই রিপোর্ট যেহেতু ডিসকাশনেই আসে না, তার ফলে তার ফাইন্ডিংস কিন্তু অধরাই থেকে যায়। Despite their mandate for detailed scrutiny, committees consultation tend to engage a relatively small group of stakeholders raising concerns about diversity and breadth of input. অর্থাৎ এই যে সমস্ত কমিটির যারা মেম্বার হয় সেই জায়গায় দেখা যাচ্ছে ডাইভার্সিটি কম এবং ইনসাইটফুল যে আলোচনা সেটাও কিন্তু কম হচ্ছে। তো এইটাই এখানে লেখা হয়েছে। Next, some success. Despite such kind of backlogs and such kinds of যে নেগেটিভ অ্যাসপেক্ট সেগুলোর মাধ্যমে এবং ইনকনসিস্টেন্সি থাকার ফলেও ইন্ডিয়ান লেজিসলেটিভ ওভারসাইট হ্যাজ হ্যাড এ নোটেবল সাকসেস। অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের যে জায়গাগুলো কিন্তু বেশ কিছু সাকসেসফুল মানে অ্যাচিভমেন্টও এনেছে। কিরকম? স্ট্যান্ডিং কমিটি অন দ্য রেলওয়ে রেকমেন্ডেড ওয়েভিং দ্য ডিভিডেন্ড পেমেন্ট বাই দ্য ইন্ডিয়ান রেলওয়ে, যেটা কিন্তু সিগনিফিকেন্টলি পরবর্তীকালে দেখা গেছিল ইন্ডিয়ান রেলওয়ের ফাইন্যান্সিয়াল হেলথকে ইমপ্রুভ করেছিল। স্ট্যান্ডিং কমিটি অন দ্য ট্রান্সপোর্ট ইনফ্লুয়েন্স করেছিল মোটর ভেহিকেল বিল অ্যামেন্ডমেন্টকে 2017 যেটা কিন্তু রিমুভ করেছিল ক্যাপ অন থার্ড পার্টি ইন্স্যুরেন্স অ্যান্ড স্ট্যাবলিশিং এ রোড সেফটি বোর্ড। নেক্সট, হাইওয়ের ওপর যে স্ট্যান্ডিং কমিটি আছে তারা কিন্তু বলেছিল কমিটি অন দ্য পাবলিক আন্ডারটেকিং অ্যাড্রেস করেছিল ডিলে ইন দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ম্যানেজড হাইওয়ে প্রজেক্ট। অর্থাৎ আমাদের কান্ট্রিতে প্রচুর সময় লাগছে এনএইচ গভর্ন রাস্তা তৈরি হতে, সেইটার উপর যখন রিপোর্ট আসে সেখানে দেখা গেছিল সেই রিপোর্টের যে তথ্য সেটার উপর ভিত্তি করে পরবর্তীকালে রেকমেন্ড করা হয়েছিল যে প্রজেক্টস commence only after acquiring 80% land necessary clearance, তবেই তাকে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হবে, অ্যাপ্রুভাল দেওয়া হবে যারা কিন্তু অলরেডি 80% তাদের ল্যান্ড অ্যাকুইজিশন করে ফেলেছে বা নেসেসারি ক্লিয়ারেন্স নিয়ে ফেলেছে। সিমিলারলি এস্টিমেট কমিটি কিন্তু অ্যাডভাইস করেছিল ইনক্রিজিং ডোমেস্টিক ইউরেনিয়াম প্রোডাকশন বাই ওপেনিং নিউ মাইন্স এবং রিডিউসিং ডিপেন্ডেন্সি অন দ্য ইম্পোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি এক্সপোজ করেছিল যে ক্রিটিক্যাল ডিলে আসছে, ওপেক অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে, ক্র্যাপ প্র্যাকটিসেস হচ্ছে ডিউরিং দ্য কমনওয়েলথ গেম 2010। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ পিএসসি হ্যাজ মেড 180 রেকমেন্ডেশন এভরি ইয়ার ইন দ্য পাস্ট 8 ইয়ার্স এবং তার মধ্যে 80% কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে বাই দ্য গভর্নমেন্ট। সো দিস ইজ দ্য সাকসেসফুল অ্যাচিভমেন্টস অফ দ্য স্ট্যান্ডিং কমিটিস অফ দ্য পার্লামেন্ট। নাও এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে এই যে ওভারসাইটস গুলোকে ট্রুলি এফেক্টিভ করার জন্য পার্লামেন্ট মাস্ট অ্যাডপ্ট সাম টার্গেটেড রিফর্ম বিগিনিং উইথ রোবাস্ট পোস্ট লেজিসলেটিভ স্ক্রুটিনি। অর্থাৎ এখানে কি ওয়ে ফরওয়ার্ড, যে ধরনের ল গুলো কান্ট্রিতে ধরো ইমপ্লিমেন্ট হওয়া শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ল এর যে ইম্প্যাক্ট আছে সেগুলোকে প্রপারলি স্ক্রুটিনি করার একটা ব্যবস্থা পার্লামেন্টে করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ল ডু নট এন্ড উইথ দ্য প্যাসেজ, দে বিগিন দেয়ার। অর্থাৎ ল পাস করার মাধ্যমেই সেটা কিন্তু কাজ শেষ হয়ে যায় না, বরং সেখান থেকেই কাজ শুরু হয়। ইয়েট ইন্ডিয়া ল্যাকস এ ফর্মাল প্রসেস টু ট্র্যাক ওয়েদার লজ আর achieving their intended impact. So বলা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু এখনো প্রপার মেকানিজম নেই যেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু প্রপারলি ট্র্যাক করতে পারে যে এই যে ল গুলো ফ্রেমওয়ার্ক হচ্ছে এবং তাদের ইমপ্লিমেন্ট করা হচ্ছে তাদের গ্রাসরুট লেভেলে তাদের ইম্প্যাক্টটা কি হলো। The gap can be addressed by creating subcommittee under each standing committee or a specialized body to review implementation. So এখানে দাঁড়িয়ে কিন্তু সাব কমিটি তৈরি করা যেতে পারে, দে উইল স্ক্রুটিনাইজ দ্য ল যেটা ইমপ্লিমেন্ট হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইউকে গভর্নমেন্টের একটা ইউজফুল মডেল ইউজ করতে পারি যেখানে কিন্তু মেজর ল গুলোকে রিভিউ করা হয় আফটার 3 or 5 years অফ ইমপ্লিমেন্টেশন, যেটা কিন্তু পার্লামেন্টারি কমিটির দ্বারা এক্সামাইন করা হয় এবং এনাবেলিং টাইমলি কোর্স কারেকশন অ্যান্ড ইনশিওরিং দ্যাট লস ডেলিভার on their promises. So যে প্রমিসের উপর দাঁড়িয়ে লকে ফর্মুলেট করা হয়েছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটার উপরও স্ক্রুটিনি করার দরকার আছে। Now, committees must also be strengthened with dedicated research technical support, thus moving beyond mere administrative assistance. Now, আমাদের এই সময় পার্লামেন্টারি যে ফর্ম অফ গভর্নমেন্টকে আরো যদি রোবাস্ট অ্যান্ড স্ট্রেংথেন করতে হয়, we need to adopt
the technology offer করে কি a powerful opportunity to modernize and strengthen the parliamentary oversight. MPs in India often operate without specialized staff or professional research support, making it harder to scrutinize complex policy and the spending data. So if you want to give some opinion regarding the improvement and way forwards in the parliamentary form of the government, you can use all such kind of data in your answer to improve your writing skill and capacities. So by leveraging artificial intelligence, দেখো artificial intelligence এর কথা আমরা কোথায় পড়লাম, আগের আর্টিকেলে পড়লাম, এবং আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আসছে, ডেটা অ্যানালিসিসের কথা আছে, পার্লামেন্ট যাতে ইউজ করতে পারে, that can help the members swiftly flag irregularities, track policy trends and frame sharper and evidence based question. Now while delivering the inaugural address held to formally inaugurate the new standing committee in 1993, এই যে নিউ স্ট্যান্ডিং কমিটি 1993 সালে তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন যে ভাইস প্রেসিডেন্ট কে আর নারায়ণন তিনি কিন্তু বলেছিলেন the main purpose of the system was not to weaken or criticize the administration but to strengthen it by investing it with more meaningful parliamentary support. Strengthening legislative oversight means honoring the mandates citizens have given their representatives to make sure the machinery of government stays transparent, accountable and truly দেখো of the people, by the people and for the people. The very important quotation with regard to the parliamentary form of the government, the very important quotation with respect to the democracy and democratic country. So this is all about today's editorial analysis. Hopefully you have understood each and everything. I have tried my best to make you understand what is written in the editorial, এবং hopefully তোমরা কিন্তু উপকৃত হচ্ছ। আজকের হিন্দু এডিটোরিয়ালের যে নিউজ পেপারগুলো এডিটোরিয়ালগুলো এসেছিল মোর অর লেস মানে ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য ইউপিএসসি পার্সপেক্টিভ অ্যান্ড WBCS এরও যে সিলেবাসটা করেছে আই হ্যাভ স্টাডিড ইট থারালি। সো এখান থেকে দাঁড়িয়ে দেখেছি আমি WBCS এবং ইউপিএসসি সিলেবাস কিন্তু সিঙ্ক্রোনাইজড হয়ে গেছে। সো ইটস বেটার ফর ইউ টু ওয়াচ দ্য ভিডিও রেগুলারলি টু গেট দ্য ইনসাইটস হাউ টু রাইট, হোয়াট টু রাইট, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তোমরা উপকৃত হচ্ছ। কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা PDF তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবে। ফর দ্যাট পারপাস জয়েন দ্য টেলিগ্রাম লিঙ্ক and you will get the link from the description box as well as from the comment box. লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, বন্ধুদের সাথে শেয়ার করো যারা কিন্তু এই কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন আছে। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ডাউট দেন সেন্ড মি ইউর কোয়ারিজ ইন মাই ইমেল আইডি অ্যান্ড গেট দ্য এই ইমেল আইডিটাও কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সের ভিডিও থেকে পাবে। আজকে বিকালবেলা তোমরা অবশ্যই চেক আউট করো West Bengal related monthly compilation of the current affairs. With this note, I am ending this video. Thank you for watching and keep studying hard work and achieving the goals whatever it তোমার জীবনে যে কোনো গোল থাকতে পারে, but try to achieve it with full of honesty. Thank you for watching.